অভিনয় জীবনের আড়াই দশকে মোশাররফ করিম চ্যানেল 24-কে জানালেন প্রাপ্তি অপ্রাপ্তির কথা। যতগুলো সিনেমার কথা বললেন, এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি। ডিসেম্বরে শুরু হবে পলাশের ইউটিউব ফিল্ম খালিদের সিকুয়েল। সঙ্গীত শিল্পী শেখ সাদির গানের মডেল হলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হত্যা করা হয়েছে জুবিন গার্গেলকে, প্রাথমিক তদন্তে মিলেছে প্রমাণ। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। মঞ্চ থেকে টিভি নাটক, ওটিটি প্ল্যাটফর্ম থেকে চলচ্চিত্র, সব মাধ্যমেই অভিনয় করেছেন তিনি। মাঝে মধ্যে করেন গানও। দর্শক, যার কথা বলছি তিনি মোশাররফ করিম। অভিনয় জীবনের আড়াই দশক পার করা এই অভিনেতা কথা বলেন চ্যানেল 24-এর সাথে, জানান প্রাপ্তি অপ্রাপ্তি সহ কাজের ব্যস্ততার গল্প। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। পর্দার বাহিরে তার ডাক নাম শামীম, অনেকে আবার শামীম সান নামে চিনেন। তবে পরিবারের মানুষ তাকে ডাকেন মোশাররফ হোসেন নামে। কিন্তু আগে কেন বলেন না এটা? বাবা আব্দুল করিম ছিলেন মঞ্চের অভিনেতা। বাবার অভিনয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের নামের শেষে জুড়ে নিলেন করিম, হয়ে গেলেন মোশাররফ করিম। ড্যাডি, মডার্ন যুগে আপনি এই সমস্ত কি গান গাইতে আছেন? অভিনয়ের প্রায় 26 বছরের কেরিয়ার। এখন আর শুধু নামে নয়, তিনি কোটি দর্শকের কাছে পরিচিত তার অভিনয়ের গুণে। শামীম খুব বেশি কাল উজ্জীবিত কখনোই ছিল না, ফ্যামিলিতে আছে তো, অবশ্য ওই নামে আমাকে এখন আসলে কেউই ডাকে না। ইনফ্যাক্ট সময় যত যাবে সেই নামটা, ছোটবেলার নামটা, ডাক নাম যেটা, সেটা আসলে ফুরিয়ে যায়। একটা সময় আমার নামের সঙ্গে করিম ছিল না, মোশাররফ ছিল, মোশাররফ হোসেন। পরে আমার বাবার নাম আব্দুল করিম। আমার মনে হলো যে উনি অভিনয় ভালোবাসতেন, নিজেও করতেন। আমি যদিও তার অভিনয় দেখিনি, মঞ্চে কাজ করতেন। আমার মনে হলো যে আমার বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে দিই। আমি আশা করি আমার প্রতিপক্ষ বিষয়টি মনে রাখবেন। কখনো নাটক, ওয়েব ফিল্ম কিংবা সিনেমা, যখন যে পর্দায় হেঁটেছেন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আর তাই জীবনের এই পর্যায়ে এসে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মিলাতে চান না এই অভিনেতা। অপ্রাপ্তির কথা বলতে নাই। অপ্রাপ্তি খুঁজতে থাকলে তো সে অপ্রাপ্তি ভর করবে। প্রাপ্তি তো অবশ্যই, মানে এই যে যতগুলো সিনেমার কথা বললেন, এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি। যখন তারকারা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে ভুগছেন অস্তিত্বের সংকটে, সেখানে দুই পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই মোশাররফ করিম। এখানকার অভিনয়টা, সিনেমার অভিনয় ওটিটিতে করি, অভিনয়ই তো করি, আমি এটা এনজয় করি। আমি সিনেমা করতে গিয়ে অনেক দিন নাটকের কাজে, এখানে এত জনের সঙ্গে কাজ, এত জনের সঙ্গে ওঠা বসা, পরিচয়, আড্ডা। সিনেমার কাজ করতে গিয়ে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছি, তখন এদেরকে মিস করি, সবাইকে মিস করতে চাই না। এখন আর স্রোতে গা ভাসাতে চান না মোশাররফ করিম। সিনেমা কিংবা নাটক কাজ করতে চান কিছুটা বেছে বেছে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। এই বছরের গেল রোজার ঈদে মুক্তি পেয়েছিল খালিদ, যেখানে একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন জিয়াউল হক পলাশ। আসছে ডিসেম্বরের সিকুয়েল নির্মাণ শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু। প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিতেও খালিদ চরিত্রে অভিনয় করবেন পলাশ। তবে প্রথমটির চেয়ে এবার আরও ভয়ঙ্কর রূপে ধরা দেবেন এই অভিনেতা। খালিদ 2 2026 সালের 2 ঈদের একটিতে ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। তবে গল্পে কি থাকবে, পলাশের নায়িকা কে হবে, এর কিছুই আপাতত নারাজ জানাতে নির্মাতা অংশ। জানা গেছে খালিদ 2 ছবির দৃশ্য ধারণের আগে এই পরিচালক নির্মাণ করবেন একটি ওয়েব সিরিজ, যার শুটিং শুরু হবে নভেম্বরে। সিরিজটির নাম চূড়ান্ত না হলেও চূড়ান্ত হয়েছে প্রধান দুই শিল্পী, যেখানে আছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিম সাইয়ারা তটিনী। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। আজ থেকে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবি সোলজারের দৃশ্য ধারণ। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমায় তার বিপরীতে নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সঙ্গীত শিল্পী শেখ সাদির গানে মডেল হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সদ্যই প্রকাশ পেয়েছে গানটির 12 সেকেন্ডের একটি ভিডিও। 58 বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান। গত রাতে তার ঘর আলো করেছে কন্যা সন্তান। অভিনেত্রী মালাইকার সাথে বিচ্ছেদ নিয়ে 2023 সালে সৌন্দর্য বিশেষজ্ঞ রূপচান সুরাকে বিয়ে করেন আরবাজ। বাবার পথ ধরে অভিনয়ে আসতে চেয়েছিলেন সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত, কিন্তু তাতে বাধা দেন সঞ্জয়, বলেছিলেন ঠ্যাং ভেঙে দেবেন। এক অনুষ্ঠানে একথা জানান তিনি। দুই নারীকে যৌন ব্যবসায় প্রলুব্ধের অভিযোগে বিখ্যাত র্যাপার ও সঙ্গীত উদ্যোক্তা শন ডিডি কম্বলসকে 50 মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর মধ্যে 1 বছর জেলে কাটিয়ে ফেলায় তাকে আরও 3 বছর সাজা ভোগ করতে হবে। বাংলার লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণ ও শিল্পীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিতে আবারও শুরু হলো ম্যাজিক বাউলিয়ানা 2025। পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে গানের এই আয়োজন। সম্প্রতি এই আসরে ঢাকার অডিশন ও সিলেকশন পর্বও শেষ হয়েছে। এবারের সিজনের জন্য 22 আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দিন জুড়ে অসংখ্য প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে, উপস্থাপন করেন নিজেদের প্রতিভা। সুর, তাল, উপস্থাপন ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয় প্রতিযোগীদের। আয়োজকরা জানান, বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্কাইভ তৈরি এবং শিল্পীদের রাইটস ও রয়্যালটি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হচ্ছে ধারাবাহিক এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার 5ম সিজন প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ম্যাজিক বাউলিয়ানার উদ্দেশ্যই হচ্ছে বাংলার লোকসঙ্গীতকে, বাংলার যে গ্রাম অঞ্চলে যে লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে হচ্ছে তুলে ধরা। পার্টিসিপেন্টদের এই উচ্ছ্বাস উদ্দীপনা দেখে আমরা আসলে অনেক আনন্দিত। আমরা আশা করি ম্যাজিক বাউলিয়ানা আরও বড় হবে এবং ম্যাজিক বাউলিয়ানার এই প্ল্যাটফর্ম আমাদের যে লোকসঙ্গীতকে দেশ বিদেশের কাছে আরও তুলে ধরবে। দুর্ঘটনায় মৃত্যু নয়, বরং হত্যা করা হয়েছে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গলকে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। জুবিন গার্গেলের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহস্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করেছেন এবং এই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহিতা BNNS এর অধীনে রেকর্ড করা সাক্ষ্য অনুযায়ী গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন যে সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর আগে পরে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক। জ্যোতি গোস্বামী জানান, ঘটনার দিন ইয়টে ভ্রমণের সময় শর্মা নাবিকের কাছ থেকে জোর করে ইয়টের নিয়ন্ত্রণ নিয়ে নেন, যার ফলে ইয়টটি মাঝ সমুদ্রে বিপজ্জনকভাবে দুলতে থাকে এবং যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। গোস্বামীর দাবি, শর্মা ও মহস্ত দুজনেই জুবিনকে বিষ প্রয়োগ করেছিলেন এবং ষড়যন্ত্র গোপন রাখতে ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিলেন। তিনি আরও জানান, শর্মা তাকে ইয়টের কোনো ভিডিও কাউকে না দিতেও নির্দেশ দিয়েছিলেন। চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম। 94 বছর বয়সী এই অভিনেত্রী শনিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় সন্ধ্যা শান্তারাম ছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্ত্রী। 1951 সালে স্বামী ভি শান্তারাম পরিচালিত মারাঠি সিনেমা ভূপালি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর 1955 সালের সঙ্গীত নির্ভর সিনেমা ছনেক ছনেক পায়েল বাজেতে এক কত্থক শিল্পীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। প্রশিক্ষিত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী সন্ধ্যার সেই অভিনয় প্রশংসিত হয় দেশ জুড়ে। দীর্ঘ অভিনয় জীবনে সন্ধ্যা নবরং, দো আঁখে, বেরাহাত, সেহরা, পিঞ্জেরার মতো বেশ কিছু কালজয়ী সিনেমায় করেছেন অভিনয়। প্রথমবার পুলিশি চরিত্রে আরশাদ বর্ষে, প্রথমবার তিনি স্ক্রিন শেয়ার করলেন পঞ্চায়েত খ্যাত অভিনেতা জিতেন্দ্র কুমারের সাথে। ওয়েব সিরিজটির নাম ভগবত চ্যাপ্টার 1 প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে ট্রেলার। 17 অক্টোবর থেকে জি5 এ স্ট্রিমিং হবে নতুন এই ক্রাইম থ্রিলার সিরিজটি। অবশেষে মুক্তি পেল আরশাদ ওয়ারসির চ্যাপ্টার 1 রাক্ষসের ট্রেলার, যেখানে একজন তদন্ত পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে এই নায়ককে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জলি এলএলবি এর তৃতীয় কিস্তি জলি এলএলবি 3, যে ছবিটি বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে 119 কোটি। আর সেই ছবির যে শেষ হতে না হতেই আরশাদ ওয়ারসি হাজির হয়েছেন তার নতুন সিরিজ ভাগবত চ্যাপ্টার 1 নিয়ে। অক্ষয় শেরে পরিচালিত এই সিরিজে আরশাদ ওয়ারসির সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে দেখা যাবে পঞ্চায়েত খ্যাত জিতেন্দ্র কুমারকে, যেখানে আরশাদ ওয়ারসি অভিনয় করেছেন ইন্সপেক্টর বিশ্বাস ভগবতের চরিত্রে, যিনি নিখোঁজ এক নারীকে খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন এক জটিল রহস্যের জালে। ক্রাইম ও থ্রিলের প্রেক্ষাপটে মূলত এগিয়েছে ভাগবত চ্যাপ্টার 1 এর গল্প। আসছে 17 অক্টোবর অর্থাৎ দীপাবলির শুভক্ষণে জি5 এ মুক্তি পেতে যাচ্ছে ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে অ্যাভেঞ্জার্স লাভারদের জন্য সুখবর, আসছে এর 5ম কিস্তি অ্যাভেঞ্জার্স ডুমসডে। অনলাইনে প্রকাশ পেয়েছে এর ফার্স্ট টিজার। রুশো ব্রাদার্সের পরিচালনায় এবারের কিস্তিটি শীঘ্রই আলোর মুখ দেখবে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে। শেষবার যখন অ্যাভেঞ্জার্স এন্ডগেম বিশ্বকে বিদায় জানায়, তখনই মনে হয়েছিল গল্পটা বোধহয় এখানেই শেষ, কিন্তু না, অন্ধকারের আড়ালে তখনই জেগে উঠেছিল এক নতুন শক্তি। তাই তো সেই শক্তি নিয়ে এবার আসছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 39তম অধ্যায় হিসেবে ঘোষণা হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, যা হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স সাগার 5ম পর্ব এবং এন্ড গেমের মহাযুদ্ধ। প্রচারের স্বার্থে ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট টিজার, যেখানে দেখা গেছে এবারের পর্বে অ্যাভেঞ্জার্স, ওয়াকান্ডা ফ্যান্টাস্টিক 4, নিউ অ্যাভেঞ্জার্স, এমনকি এক্সম্যান সবাই একসঙ্গে মুখোমুখি হবে এক অভূতপূর্ব শত্রু। অ্যান্থনি রুসো এবং জো রুসোর যৌথ পরিচালনায় অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অভিনয় করতে দেখা যাবে ক্রিস হেমওয়ার্থ, ভ্যানেসা কার্বি, অ্যান্থনি ম্যাকি, পল রাড সহ আরও অনেককে। সালে শুরু হয় সিনেমাটির শুটিং শেষ হয় সেপ্টেম্বরে ইংল্যান্ডের পাইন উডস স্টুডিও এবং বাহরাইনে। জানা গেছে 2026 সালের বড়দিনের উৎসবেই মুক্তি পেতে পারে এই সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। শারীরিক অসুস্থতা কিংবা অন্য যে কোনো বিপদে পড়ে অনেকেই ভিড় করেন রাজধানী ঢাকায়। রাত হলেই যেখানে আবার হয় না সবার মাথা গোঁজার ঠাঁই, এমন মানুষদের জন্য সুযোগ মিলছে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বিনামূল্যে থাকার। জেনে আসবো কি কি শর্ত মেনে মিলছে এমন সেবা। পরিপাটি বিছানা, শীতাতপ নিয়ন্ত্রিত সাজানো গোছানো ঘর, আর এখানেই মিলছে বিনামূল্যে থাকার সুযোগ। চিকিৎসা কিংবা অন্য প্রয়োজনে ঢাকায় এসে অনেকেই হন দিশেহারা, মেলে না মাথা গোঁজার ঠাঁই। তাদের জন্য কয়েকদিন বিনামূল্যে থাকার এমন সুযোগ দিচ্ছে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেবা ফাউন্ডেশন। রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেডের 4 নম্বর রোডে অবস্থান এই প্রতিষ্ঠানটির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ থাকতে পারবেন এমন ঘরে, প্রয়োজনে খেতে পারবেন রান্না করেই। ওনারা আমাদেরকে 3 দিন এখানে থাকার জন্য 3 দিন রেখেছি। আলহামদুলিল্লাহ আমরা ওই সেবাটা পাইতেছি যে এখান থেকে হাসপাতালে অনেক পরীক্ষা নিরীক্ষা করা কষ্ট, পরীক্ষা নাকি রেস্ট কতক্ষণ থাকতেছি। আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ কাজ, সোয়াবের কাজ। তবে নির্দিষ্ট কিছু শর্তে থাকা যাবে আধুনিক এই ফ্ল্যাটে। ধূমপায়ী হলে ত্যাগ করতে হবে অভ্যাস। যেমন পরিবেশ তিনি পাবেন, চলে যাবার আগে গুছিয়ে তেমনই রেখে যাবেন। এছাড়া নারী সদস্য হলে সঙ্গে আনতে হবে অভিভাবক, আর সবার পরিচয়পত্র জমা দেয়া বাধ্যতামূলক। রাজধানীর বিভিন্ন প্রান্তে আরও অনেক শাখা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। চান মানবিক মানুষেরা এগিয়ে আসুক এমন উদ্যোগ নিয়ে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, গ্রাম থেকে আসে, তারা চিকিৎসার জন্য 2-1 দিন থাকার প্রয়োজন হয়। তো সেই সুবাদে এখানে তারা আসার সুযোগ পায়, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়। উদ্দেশ্য হলো একটাই, যে সেবার চেতনা
এটা আমাদের মাঝে যেমন আছে বাকি সবার মাঝে যেমন ছড়িয়ে যায় সেটা আমাদের উদ্দেশ্য। একসময় ভারতীয় উপমহাদেশে মুসাফিরখানার চল থাকলেও কালের বিবর্তনে হারিয়ে গেছে তা। তবে মানবিক এমন উদ্যোগ যেন মনে করায় পুরনো সেই ঐতিহ্য। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দিয়ামণি ই-কমিউনিকেশনের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের দেয়া হলো স্বপ্নজয়ী সম্মাননা 2025, যেখানে অনুপ্রেরণাদায়ক প্রতিবেদন তৈরির মাধ্যমে উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরিতে অবদান রাখায় সম্মাননা অর্জন করেন চ্যানেল 24-এর রিপোর্টার গাজী আনিস। বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতেই তুলে দেওয়া হয় এই সম্মাননা। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ও সনদ হস্তান্তরে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, নাট্যকার নির্দেশক জিনাত হাকিম, অভিনেত্রী চন্দা মাহজাবিন এবং স্বপ্নজয়ী সম্মাননার আয়োজক মনিরুজ্জামান অপূর্ব। বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে ঘুরে দাঁড়িয়েছেন এমন উদ্যোক্তারা এদিন যেমন সম্মাননা পান, তেমনি উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছেন এমন ব্যক্তিদের হাতেও তুলে দেওয়া হয় সনদ ও ক্রেস্ট। আজকে যে আয়োজনটা করেছি আমরা, আসলে এখানে অনেক উদ্যোক্তা আছেন বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন কাজের উপর, কাজের দক্ষতার উপর তাদেরকে আমরা সংগঠিত করেছি। তো ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে এর চেয়ে বড় কোনো আয়োজন করার চিন্তা ভাবনা করছি আমরা। ভবিষ্যতে আরও ভালো কিছু করব, এসব উদ্যোক্তাদের নিয়ে করব ইনশাল্লাহ। আমাদের কর্মব্যস্ত জীবনে শারীরিক নানা অসুবিধা কিংবা অভ্যাসের কারণে অনেকেই ভোগেন রক্তনালীর জ্যামের সমস্যায়। তবে সঠিক খাদ্যাভ্যাস আর নিয়মিত ব্যায়ামেই অনেক সময় দূরে রাখা যায় নিজেকে এ ধরনের সমস্যা থেকে। অবশ্য বিশেষজ্ঞ চিকিৎসকও দিয়েছেন এই বিষয়ে পরামর্শ। মানুষের চলাচলের জন্য যেমন আছে 4 লেন 6 লেন হাইওয়ে রাস্তা, তেমনি আমাদের শরীরের ভেতরেও আছে এক অদৃশ্য হাইওয়ে, রক্তনালী। এই রাস্তায় যদি হঠাৎ জ্যাম লাগে তখনই শুরু হয় ভয়ঙ্কর যাত্রা, মানে ভাস্কুলার ব্লক। ভাস্কুলার বা রক্তনালীর ব্লক মানে রক্ত চলাচলের পথে বাধা। এতে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাত পায়ের ব্যথা, এমনকি হঠাৎ মৃত্যুও হতে পারে। সারা বিশ্বের ডাটা হচ্ছে প্রতি 30 সেকেন্ডে একজন মানুষ হাত বা পা হারায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা কোনো অংশে কম না। এই হাত পা হারানোর অন্যতম একটা কারণ হচ্ছে ভাস্কুলার জনিত সমস্যা বা রক্তনালীর ব্লক জনিত সমস্যা। আপনি দেখবেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য কিলার হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখানে রক্তনালী কেটে যায়, প্রচুর ব্লিডিং হয়, মানুষ মারা যায়। রক্তনালীর সার্জনের কাছে পৌঁছালে কিন্তু অকাল পঙ্গুত্ব যেরকম ঠেকানো যায়, মৃত্যুটা অনেক ক্ষেত্রেই কিন্তু কমিয়ে ফেলা যায়। রক্তনালীর ব্লক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অস্বাস্থ্যকর খাবার, ধূমপান, ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ। অনেক সময় রোগীরা বুঝতেই পারেন না ব্যাপারটি, আর যখন বোঝেন তখন সময় পেরিয়ে যায় অনেকটা। বাংলাদেশে প্রতি বছর লাখো মানুষ এই রক্তনালীর সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে 40 বছরের পর প্রায় প্রতি 3 জনে একজন এই ঝুঁকিতে পড়তে পারেন। চাইলেই কিন্তু ব্লক এড়ানো সম্ভব। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম হতে পারে লাইফ সেভার। রক্তনালীর ব্লক প্রতিরোধ করা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ আছে, টেনশন নেই, আপনি কন্ট্রোলে রাখেন। ডায়াবেটিস আছে, টেনশন নাই, কন্ট্রোলে রাখেন। আপনার ওজন একটু বেশি আছে, আপনি চেষ্টা করেন ওজনটা কমানোর জন্য। আপনি একটু এক্সারসাইজ করেন না, প্রত্যেকদিন অন্তত 30টা মিনিট একটু জোরে হাঁটুন, আপনার এক্সারসাইজের কাজ হয়ে যাবে। এরপরে যেটা আমরা বলবো যে আপনার পর্যাপ্ত 6 থেকে 7 ঘন্টা খুব ভালো ঘুম দরকার। বছরে একবার হলেও রক্তনালীর স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। পাশাপাশি লবণ ও তৈলাক্ত খাবার এড়িয়ে শাকসবজি সাথে শরীর চর্চার দিকে নজর দিলে ব্লকের ঝুঁকি অনেকটাই কমে আসবে। রক্তনালী সুস্থ মানেই জীবনের পথে অ্যাডভেঞ্চার থামবে না, থেমে যাবে শুধু মৃত্যু ঝুঁকি। শরীফুল হক, চ্যানেল 24। সত্যই শেষ হলো শারদীয় দুর্গোৎসব, যে আয়োজনে এক্সক্লুসিভ লুকে হাজির হয়েছিলেন দেশ বিদেশের তারকারা। দর্শক, চলুন না দেখে আসি বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, মিমি চক্রবর্তী, কাজল বিপাশারা কেমন সাজে এবছর মেলে ধরেছিলেন নিজেদের। পূজার চিরায়ত রং লাল সাদা। লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে লাল রঙের চমকালো ব্যাকলেস ব্লাউজ পরেছেন মিম। হাতে লাল রঙের কাচের চুড়ি, কপালে ছোট লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক, খোপা করা চুলে গুজেছে তাজা ফুল। এভাবেই এবার সেজে উঠেছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে লাল সাদা শাড়ি, হাতে বালা, গলায় আর কানে ঝুমকা,
ছিমছাম সাজে দশমীর দিন এভাবেই দেবী দর্শনে গিয়েছেন অভিনেত্রী। ভক্তদের সাথে মেতে উঠেছেন সিঁদুর খেলায়। স্ত্রী সন্তানের সঙ্গে কলকাতার পূজা মণ্ডপে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে শেয়ার করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি পরেছিলেন হালকা হলুদ রঙের পাঞ্জাবি। একই রঙের পাঞ্জাবি পরিয়েছেন পুত্র নিশাদকেও। ষষ্ঠীতে অভিনেত্রী মিমি চক্রবর্তী পরেছেন সি গ্রিন রঙের শাড়ি, সাথে কুন্দন ও মুক্তার মিশেলে তৈরি গহনা। নবমীর শুভেচ্ছা জানিয়ে পরিবার সহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বাসু। পরেছেন লাল টুকটুকে কাতান শাড়ি। স্বামী করণ সিং গ্রোভার পরেছেন ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি। তাদের ছোট্ট মেয়ে দেবীর পরনে ছিল কমলা রঙের লেহেঙ্গা। সপ্তমীতে অভিনেত্রী শুভশ্রী পরেছেন হলুদ শাড়ি। তার স্বামী রাজ চক্রবর্তীর পরনে ছিল সুতি সাদা পাঞ্জাবি আর লাল পাড়ের ছাপা সাদা ধুতি। মায়ের সঙ্গে মিলিয়ে মেয়ে ইয়ালিনীর পরনে ছিল হলুদ ছাপার ফ্রক, আর ছেলে ইউভান সেজেছে বাবার মতো পাঞ্জাবি আর ধুতিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।